সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে অসহায় একজন নারী। তিনি পরপর দুটি বিয়ে করেছে একটু সুখের আশায়। প্রথম বিয়ে করেছে, সেই ঘরে একটি সন্তান রেখে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়। দ্বিতীয় বিয়ে করেছে, সে ঘরে একটি সন্তান হওয়ার পরে স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। তো আমরা তার সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, তো শুরুতে আপনার আমরা পরিচয়টা জানতে চাইব। আপনার নাম কি? হনুফা বেগম। হনুফা বেগম। জি। তো হনুফা বেগম, আপনি তো পরপর দুটি বিয়ে করেছেন। তো আপনার প্রথম বিয়েটা কিভাবে হলো, বা আমাদেরকে একটু খুলে গল্প আকারে বলতে পারবেন? আমার প্রথম বিয়েটা হয়েছে, আমি গার্মেন্টসে চাকরি করার অবস্থা যেদিন দেখছে সেদিনই বিয়ে হয়েছে। প্রথম দেখাতেই বিয়ে? জি। আচ্ছা, তো বিয়ের করার পর আপনি কোথায় গিয়ে উঠলেন? আপনি যখন আপনি গার্মেন্টসে চাকরি করতেন সেটা তো ঢাকায়। জি। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি ছিল কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ভালো কথা। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি ঢাকা কিভাবে আসলেন? আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকা। ছোট থেকে বড় হয়েছেন ঢাকা। জি। তো আপনি যখন গার্মেন্টসে চাকরি করতেন সেখান থেকে আপনাদের পরিচয় বা একদিনের প্রেম বা একদিনেই বিয়ে। জি। তো সেই গল্পটা আমাদেরকে বলুন, কিভাবে দেখা হলো, কে কে আগে প্রেমের প্রস্তাব দিল, কে বিয়ের করার প্রস্তাব দিল, একটু আমাদেরকে গল্প আকারে বলুন। আমাকে লিটন ভাইয়া বিয়ের প্রস্তাব দিছে, তার জন্য আমি বলছি যে তোমার কোনো গার্জিয়ান লাগবে না, না। পরে আমার বিয়ে করছে, বিয়ে করার পরে বেগুনবাড়ি আমাদের বাসা ছিল। সেই জায়গা থেকে যখন আমার 3 মাস হয়ে গেছে, বিয়ের বয়স 3 মাসে আমার বাচ্চা পেটে ছিল, ঠিক আছে। পরে আমার এই বিয়ে করার পরে 3 মাস যখন প্রেগনেন্ট দেখছে, তখন আমার দেশের বাড়িতে নিয়ে গেছে। দেশের বাড়িতে নিয়ে সে রাইকা এসে কাজ করছে গার্মেন্টসে। কাজ করার পরে আমার 8 মাস যখন বয়স বাবুর, তখন আমাকে সে রাইকা ঢাকা আইছে। পরে সে যায় না, পরে আমি এসে নিতে এসেছি। পরে সে মারধর করছে আমারে। মারধর করার পরে পরে আমি এক সাংবাদিক আপা ছিল, আপার লোকে সব কথাবার্তা বলছি। পরে আপাই আমার ডেলিভারি করাইছে। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে আপনি একদিনের প্রেম, জি। একদিনই বিয়ে, এবং প্রথম রাত্রি আপনি মা, জি। মানে বাসর রাত্রি আপনি মা হতে না, মা হয়েছেন। 3 মাস পরে। আপনার তো 3 মাস পরে তো আপনি বুঝতে পেরেছেন যে আপনার গর্ভে সন্তান আছে। জি। তাহলে তো আপনি বাসরাতেই আপনি মা হয়েছেন। জি না, বিয়ের 3 মাস মনে করেন যেদিন বিয়ে হয়েছে সে কয়েকদিন 3 মাস যখন আমার বিয়ের বয়স হয়েছে, তখনই আমার 3 মাস বাচ্চা পেটে। তখন 3 মাস বাচ্চা পেটে। জি। আপনি আমার কথাটা বুঝতে বিয়ের পারেন, পরে। আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, আপনি আমার কথাটা বুঝতে পারেননি। যাই হোক, আপনি বিয়ের প্রথম রাত্রি আপনি মা হয়েছেন, আপনার গর্ভে সন্তান চলে আসছে। তারপরে কি হলো সেটা বলুন। তারপরে আমার বললাম না যে 8 মাস বাচ্চার বয়স প্রেগনেন্ট ছিলাম আমি। পরে আমার টাকা পয়সা কেউ দেয় নাকি, আমার এক সাংবাদিক আপা চিকিৎসা করাইছে, তার মাধ্যমে আমার বাচ্চা সিজার করা হয়েছে। পরে আপা বলছে যে বাচ্চা তুমি না পারতো না, আমাকে দিয়ে দাও। আমাকে আপা কেউ কি চায় যে তার সন্তানকে আরেকজনকে দিয়ে দিব? পরে সেই আপা এই সব কিছু দিয়েছে আমার বাচ্চারে, সেই পাল্লা দিলে এই করছে। পরে যখন বুঝার বয়স হয়েছে তখন আমি সে বাসায় কাজ করছি। কাজ করার পরে আমি 1.5 বছর পরে বাচ্চা নিয়ে তার বাসা থেকে আইছি। আপনার সেই সংসারটা কেন ভাঙলো? আপনি তো সেই সংসারে সুখেই ছিলেন। সুখে ছিলাম। আমার স্বামী তো জুয়া খেলতো, নিশাপানি করতো, অন্য মেয়ের লোক গোষ্ঠী নষ্টি করতো। কোনো পরিবারকে চাইবো যে তার স্বামী অন্য মেয়ের লোক গোষ্ঠী নষ্টি করো? দেখার পর আমার মায়ের দূর করতো, পরে আর খান করতে দেয় নাই। পরে আমি স্ব ইচ্ছা মতো তাকে তালাক দিয়েছি। আপনি স্বেচ্ছা তাকে তালাক দিয়েছেন? জি। আচ্ছা, আপনার স্বামী যে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্টি করতো, সে ধরনের কোনো অভিযোগ আপনি কি হাতে নাতে ধরেছেন? জি ধরেছি। কোথায় ধরেছেন, বা কি প্রমাণ আপনার কাছে আছে? আমার কাছে প্রমাণ অনেক কিছু আছে। আমার বোনেরা ছিল, আমি ছিলাম, তার জন্য পরে আমি আমার স্বামী এরকম করে দেখে আমি আমার মাথা ফাটাই লেছে। পরে আমি আর কিছু করি নাই। লাস্টে আমি পুলিশের কাছে যাই, আমি তার তালাকনামা দিচ্ছি। তালাক দেওয়ার পরও সে আমাকে নিতে চাইছে, কোলে করে আনছে। আমার বলছে যে আমি তোমার এখনো ভালোবাসি। আমাকে এই ভালোবাসার কোনো দাম নাই, তোমার তো আমি তালাক দিয়ে দিছি, তোমার লোক আর সম্পর্ক রেখে কোনো লাভ নেই। পরে পুলিশের দ্বারাই তাকে আমি তালাক দিছি। পুলিশে আমার সহযোগিতা করছে। আচ্ছা, তালাক দেওয়ার পরে কি তার সঙ্গে আর যোগাযোগ হয়েছে? না, সে আমার নিছিল, কিন্তু তারপর আমি পুলিশ আনছি যে তোর মানে তোর তালাকি দিস, তুমি আবার এর লগে কে। পরে পুলিশে করে মায়ের দুধ দিতে, পরে সে আমার পিছিয়ে দিছে।
না, তালাক দেওয়া বউ আবার ঘরে তোলে কিভাবে যেন, ওই যে হিল্লা টিল্লার আমি বুঝতে পারি নাই, কিন্তু সে আমাকে জানি, সে আমাকে আমার মাইর করে অজ্ঞান আসছিলাম, আমি কোলে করে আমার ঘরে নিচে বুঝাইছে আমার বোনেরা। তারপর আমি কই না, আমি তারে তালাক দিছি, আমি তার সংসার করবো না। পরে নিজে ইচ্ছা মতো তারে তালাক দিয়ে আমি চলে এসেছি। তালাক তো দিছি, আমি আবার তার সংসার করবো কে? তালাক দেওয়া স্বামীর মুখ দেওয়া তো হারাম, তার জন্য আমি চলে এসেছি। আচ্ছা, আপনি প্রথম বিয়েতে সুখ হলো না আপনার, আপনি অনেক অনেক আপনি লাঞ্ছিত হয়েছেন বা তার কাছ থেকে আপনি কোনো সুখ পাননি, তো সব কিছু জেনে বুঝে আবার দ্বিতীয়বার আপনি সেই ভুলটা কেন করলেন বিয়ে করে? এখন ভুল করছি, নিজের খেসারত নিজে দিতেছি। এখন আমার স্বামী, শুনেন আমি সত্যি কথা বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আমার স্বামী ভাই বন্ধুর পাল্লায় পরে খারাপ মেয়েগুলোকে চলে, খারাপ মেয়েগুলো গোষ্ঠী নষ্টি করে। আমি আমার ছোট বোনে ফোন দিছে যে আপা তুই কই, আমি কই আমি বাসায়, আমি সত্যি কথা বলতেছি। বিশ্বাস না হলে আমার প্রমাণও আছে। আমার মোবাইলটা তো হারিয়ে গেছে, আমি ফেসবুকে আমার নাম্বারটা রাখছি, ঠিক আছে? আর ওর ভিডিওটাও আমি ওই জায়গায় ফেসবুকে রাখছি। আর আমার বোনে বলতেছে যে আপা তুই বেগুনবাড়ি আয়। আমি কই কিসের জন্য? আপা তার আমি ভিডিও কল দিতেছি। পরে আমি ভিডিও কল, আমার ছোট বোনের কথা কইতে কিন্তু 10 মিনিটের ভিতরে আমি কই তুমি কই যাও? আমি বেগুনবাড়ি যাইতেছি, আলী নামের এক ছেলে আছে, এই আলীর বাসায় যাইতেছি। পরে আমি যাই বলতেছি যে আমি যাও, কয় না তোমার নিমো না। যাই দেখি একটা মেয়ে হিরুনসির থেকে খারাপ, ওই মেয়ের লগে সে এনজয় করছে। এখন আমি দেখার পরে সেই মেয়ের আমি মারছি, আমার ছোট বড় ছেলেরা বলছি মেয়েরে ধর, মেয়ে একটা লাথি দিছে। পরে অলঙ্গ অবস্থায় আমার স্বামীরও পাইছি, ওই মেয়েরও পাইছি, ঠিক আছে? এই জন্য আমি লাইভ পেয়েছি আমার বিস্তারিত কষ্টের কথাটা বলার জন্য, কিন্তু আমার কথাটা কেউ বুঝে না আর কেউ শুনতে চায় না। তারপরে আমি ওই মেয়েরে মারছি। পরে আমার ওই মাইরা 8 দিন মেডিকেলে আমার ভর্তি করেছে, আমার অনেক চিকিৎসা ছিল। আমার বড় বোনে ছিল আমার সঙ্গে। তারপরের দিন আমি ওই মেয়েরে পাইছি, হাতির জেলার নতুন রাস্তায় ওই মেয়েরে পাইছি। আমি চিনি নাই, আমার ছেলে বলতেছে আম্মু এই যে এই মেয়েটা। পরে আমি ধরছি, ধরে আমি বলছি যে তুই কেন গেলি? আমার নিচে দিকে গেছি, আপনার দেবর আমার নিচে। আমাকে আমার দেবরের নিচে দিকে তোমার যাইতেইব? পরে কই কে কে ছিল? পরে কইছে মনির ভাই ছিল, মনির ভাই কাজ করছে, পরে আর 2টা ছেলে কাজ করছে। পরে আমি হাতে না তো ধইরা ছেড়ে আমি কেছে। পরে এই সমস্ত কাহিনী নিলে আমার জামাই আমার লগে ছিন্ন ভিন্ন, ঠিক আছে? এটাই আমি, এটার জন্য আমি বিচার চাই। কার কাছে বিচার চান? আমি আপনাদের কাছে, প্রশাসনের কাছে যাচ্ছি, যেন কোনো মেয়েরে কোনো ছেলে জানি এরকম কেলেঙ্কারি কইরা জানি একটা মেয়ের খাওন খাবার রিজিক সে জানি কাইরা না নিয়ে অন্য মেয়েরে খাওয়ায়। আমি চাই আমার স্বামীর খাদ্য আমি জানি খাইতে পারি, আর কোনো মেয়ে জানি খাইতে না পারে। এটার জন্য আমার মনে কষ্ট, এই জন্য আমি কথাটা আমি লুকাইয়া পারি নাই, তার জন্য আমি বইলা দিছি। ভালো করেছেন। আসলে সত্য কোনোদিন চাপা থাকে না, সত্য একদিন না একদিন বেরিয়ে আসে। কোনো মেয়ে চাইবো না যে তার স্বামী 2টা বাচ্চা তুই এতিমের মতন আমরা রাস্তায় রাস্তায় ঘুরি, আমাদেরকে খাদ্য দিচ্ছে না। আমি আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছি, ভাইদের কাছে করতেছি আমার আপনার একটু সহযোগিতা করেন। এরকম পুরস্কারে কঠিন বিচারও, এরকম বিচার আমি চাই। বিচার চান, আমরাও চাই আপনার আপনি যেন সঠিক বিচারটাই পান, সেই দোয়াই আমরা করি। তখন আপনি আজকে আমাদের এই যে ক্যামেরার সামনে আসছেন, তার মূলত কারণটা কি? আমার মনে তো কারণ আমি চলতে পারতেছি না, ফিরতে পারতেছি না, খাইতে পারতেছি না, আমি কি করে খাবো? বাচ্চা নিয়ে কে আমার কাজ দিব? এই জন্য আমি আইছি। আচ্ছা বোন, আপনি কি একদম পরিপূর্ণ সুস্থ একজন নারী? আমি অসুস্থ আছি ভাই, এমনি আমার একটা টিউমার আছে পেটের ভিতরে, আরো আমার মাইক দূর করছে অনেক, আমার মেরুদণ্ডের হাড্ডিতেও ব্যথা আছে, মানে আমি চিকিৎসা করাইতেছি না। আমার একটা টিউমার আছে, টিউমারের অপারেশন করতে হবে। আপনারা বিশ্বাস না করলে আমার ডাক্তারের পরামর্শ দিয়ে আপনারা দেখতে পারেন, সত্যি কথা বলছি ভাই। আচ্ছা আচ্ছা, আপনি সত্যি কথা বলছেন, এটা আমরাও বিশ্বাস করি, আপনি সত্যি কথাই বলছেন। তখন আসলে একজন স্ত্রী সবকিছু দিতে পারে, তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সেটা আমরাও জানি। স্ত্রীর একটা মেয়ে সবকিছুই দিতে পারে, তার স্বামীর ভাগ কখনো কাউকে দিতে পারে না। অন্য কোনো মেয়ের সাথে যদি তার স্বামী একটু খোলাসাভাবে কথাবার্তা বলে, এটাও তাদের মনে আঘাত আনে। তো আপনারও সে ধরনের কাজই হয়েছে। আমরা চাইবো আপনার স্বামীর যেন এই ভিডিওটা দেখার পরে আপনার স্বামী তার ভুলগুলো বুঝতে পেরে আপনার জীবনে চলে আসে এবং সুন্দরভাবে জীবনযাপন করে, এই কামনাই করব। আর আমার জীবনের আশা ছিল আমি যদি কোনোদিন জীবন কাহিনীতে ঢুকতে পারি তাহলে আমি বিস্তারিত আমার কষ্টের কথাগুলো বলবো। আমি এখনো বলতেছি তারা অনেক ভালোবাসি, সে জ্বর তুই অন্যায় করুক আমি সেরে পাগলের মতো ভালোবাসি, কারণ সে আমার অনেক কিছু
এতদিন আমার চালাইছে খাওয়াইছে, সেই লোকটার আমি কেমন করে ভুলে যাবো? আমি তো পারি না থাকতে, আমি সারা রাত কান্না করি তার জন্য। আল্লাহ আমার স্বামীরে ফিরিয়ে দাও আমার কাছে, আমার আর এরকম কষ্ট দিও না। আমি চাই তার পায়ে নিচে তাকে আমি এই দুইটা বাচ্চা নিয়ে, বাচ্চা দুইটার মানুষের মতন মানুষ করতে, কিন্তু সে বুঝে না সে কতটুকু ভালোবাসি। আপনার জীবন কাহিনী আজকে বলার সুযোগ আছে, আপনি বলেন আপনার জীবনে যত কাহিনী আছে সেটাই আজকে ভাইয়া, বলেন। আমি চাই আমার স্বামী আমার কাছে ফিরে আসো। আর যদি এখন আমি কষ্ট করতেছি, যদি পরিবর্তিতে আসে, আমার কষ্টের সময় আসে না, পরিবর্তিতে আসে তো কোনো লাভ নাই। আমি সেটা অনেক ভালোবাসি, আর আমার জীবনের একটা ইচ্ছা ছিল আমি কোনোদিন লাইফে ঢুকলে আমি বিস্তারিত কাহিনীটা কম। এই আমার বিস্তারিত কাহিনী, আমার আর কিচ্ছু নেই, আর কিছুই নেই। না। তো ঠিক আছে বোন, আপনার নাম? হনুপা বেগম। হনুপা বেগম। জি। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছিলেন হনুপা বেগমের জীবনের গল্প, দর্শক এই গল্পটি শুনে আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকলে আমরা আশাবাদী আপনাদের সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অসহায় নারীটির জন্য, এই অসহায় বোনটির জন্য। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং দর্শক, আপনারা আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের সঙ্গেই। আর আমার মতন করে মেয়েরা যদি থাকে, কোনোদিন স্বামী ভুল করলো, কোনো সময় স্বামীরে কিছু বলবেন না, ঠিক আছে? আমার মতন সারা জীবন জানি ভালোবেসে যা। আর একটাই অনুরোধ, কোনো মেয়েরা কোনো সতীনের উপরে বিয়ে বসেন না, তাহলে আমার মতন পস্তাইতে হবে, সারা জীবন কাঁদতে হবে, ঠিক আছে? আমি একটাই অনুরোধ করি, ক্ষমা প্রার্থনা করি, কেউ কোনোদিন এরকম ভুল করেন না। আমি ভুল করছি দেখে আমার মতন আর কেউ ভুল করেন না। তো ঠিক আছে বোন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমাদের ভিডিওটি দেখলেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।